আমাদের পূর্বতন সরকারের বিরুদ্ধে সেই সময় যে শাসক দল যারা ছিল তাদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠতো, যে পাড়ায় পাড়ায় যে কোনো ঘরোয়া বিবাদ মেটাতেও তারা রাজনীতি নিয়ে চলে আসতেন, সমস্ত কিছু যার বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল, সেই ট্র্যাডিশন সেই পথেই এখনো বর্তমান শাসক দলও চলছে, সেরকমই দেখা যাচ্ছে। প্রসূনদা, উত্তরবঙ্গের বন্যা প্রসঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেভাবে বারবার বিজেপি সাংসদ বিধায়কদের দেখা যাচ্ছে যে গ্রামবাসীদের তাড়া খেয়ে পালাতে হচ্ছে, রক্তাক্ত হতে হচ্ছে, আপনার কি প্রাথমিক? না, প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি, এটা তো ঘটনা যে এই রকম একটা অবস্থা শাসকের অনুমতি ছাড়া কিছু করা যাবে না, এইরকম একটা অবস্থার সৃষ্টি কিছুটা হয়েছে সব জায়গাতেই, এটা ফ্যাক্ট। কিন্তু সেই অবস্থাটাকে আরো খারাপ করেছে বিজেপি। তৃণমূল শাসক দল, তার চরিত্র প্রথমেই সেটা তো আছেই। এই কারণে করেছে যে তারা তাদের একটা চারানার নেতা, যে একটা ফ্রড কেসে শঙ্কু পন্ডা, এই মোহাম্মদ ইলিয়াসকে হাতে টাকা ধরিয়ে দিয়ে ছবি তুলে, সে তখন তৃণমূলের পিসি বলতো, মমতাকে পিসিও বলতো, বা পিসি পিসি বলতো, আর একটা চ্যানেলে কাজ করতো শঙ্কু পন্ডা। ইলিয়াস সিপিআই এর বিধায়ক ছিলেন, আপনারা জানেন যে তার বিধায়ক পদ খারিজ হয়ে গেল। সেই শঙ্কু পন্ডা চারানার নেতা, যে 4বার সিবিআই তাকে ডেকেছে, সেও 4 জন সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স 10 জন 12 জন নিয়ে ঘুরে বেড়ায়। বিজেপি চারানার নেতাও 4 জন 6 জন সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স নিয়ে ঘুরে বেড়ায়। প্রথম কথা, কালকের যে ভিডিও যেগুলো এসছে, কালকে আমি একটা পোস্ট করার আগে নানা সোর্স থেকে নানাভাবে ভিডিও এবং লোকের সাথে কথা বলে বোঝার চেষ্টা করেছিলাম যে পার্টিকুলারলি ওখানে তো গেছিল অনেকে, এরা দুজন কেন মার খেলো, বা বাকি যারা চলে গেল শ্রমিক ভট্টাচার্য সহ ওখানকার এমপি এবং বিধায়ক, তারা কেউ মার খেলো না, কেন তারা এরা মার খেলো? এটার কিন্তু এটা ঠিক, হয়তো তৃণমূলের লোকেরাই মেরেছে, সংগঠিত বা অসংগঠিত হয়ে যেভাবেই হোক একজন পাথর ছুঁড়েছে, কিন্তু পুরো প্রক্রিয়াটাকে যদি আমরা দেখতে পাই, তাহলে প্রথম থেকে দেখা যাচ্ছে যে ওখানকার লোকজন প্রথম থেকে চিৎকার চেঁচামেচি করছিল যে বিজেপির লোক আসেনি কেন, এটা সকাল থেকেই হচ্ছিল। এরপর বিজেপির লোকেরা প্রচুর গাড়ি নিয়ে, কনভয় নিয়ে, সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স নিয়ে, মানে বিজেপির লোকেরা কেউ মরে গেলে তার বাড়িতেও 15-16 জন সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স নিয়ে আসে। এবং সবচেয়ে দুর্ভাগ্যের কথা, ইদানিং কলকাতা প্রেস ক্লাবে বলতে বাধ্য হচ্ছে, একটা বিজেপি চারানা নেতা ঢুকলেও গোটা প্রেস ক্লাবের মধ্যে সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সে ভরে যায়, যেটা আমরা অতীতে কোনোদিন নেতা নেতৃত্ব এলে এইভাবে দেখি। অনেক মন্ত্রী, অনেক এমএলএ, শুধু নয় সেন্ট্রাল মিনিস্টার, বড় মানে একেবারে উপরতলার নেতা, আমি রাজীব গান্ধীর প্রেস কনফারেন্স প্রেস ক্লাবে কভার করেছি। তো এইরকম সিকিউরিটি নিয়ে তারা যে ভেতরে ঢুকে থাকে, কখনো অতীতে কখনো দেখিনি, একেবারে কারবাইনি। এটা তাদের একটা দেখনদলিতে পরিণত হয়েছে। এরপর যখন শ্রমিক ভট্টাচার্য এবং অন্যান্যরা চলে যায়, এরপরে এই দুজন গাড়ি থেকে নাম, খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ। এদের সম্পর্কে যত কম বলা যায়, বিশেষ শঙ্কর ঘোষ, সে সিপিএম এর দাবাং নেতা ছিল, শিলিগুড়ি নেতা ছিল, এমআইসি ছিল, সে যা ছিল, এখন বিজেপি করে। তারা নেমে প্রথমেই বাইট দিতে শুরু করে। মোদ্দা গন্ডগোলটা কিন্তু সেখান থেকে শুরু হয়েছে। যে মুহূর্তে কিছু টিভি চ্যানেলে বাইট দিতে শুরু করে, ওইখানকার কিছু স্থানীয় নেতা তারা বলে এটা করা যাবে, স্থানীয় লোকের, এবং তারা খুব ভালো করে, যদি 4-5টা ভিডিও আমি দেখেছি, যে ভিডিওগুলো কলকাতায় বা টিভি চ্যানেলের হাতে আসেনি, বিভিন্ন ছোট ছোট পোর্টালের, তারা ওখান থেকে তাদের উপর চেঁচামেচি শুরু করে, চলে যান বলে, ইত্যাদি ইত্যাদি করতে করতে যখন তারা গাড়ির কাছে এনে যে ছেলেটিকে একটা দাগিয়ে দিয়ে শুভেন্দু অধিকারী মুসলমান বলে চালাচ্ছে, একটি ছেলের বেটে করে দেখতে, তার পায়ে চটিও ছিল, সে কিন্তু আগলে রেখে এই খগেন ঘোষকে গাড়িতে তুলে দেয়। ইন্টারেস্টিং পার্ট অফ দ্যাট। এবং তুলে দেওয়ার পরে যখন শঙ্কর ঘোষকে ধাক্কা মেরে বলে উঠে যান, তারপরে একজন ছেলে কিন্তু পেছন দিক থেকে পাথর মেরেছে, অন্যায় কাজ করেছে। কিন্তু গোটা ঘটনাটাকে যদি বিশ্লেষণ করা যায়, একদিকে যেরকম অসহিষ্ণুতা তৃণমূলের, সে বালু মল্লিক বলেছিল যে সিপিএম এর লোকের বাড়িতে নেমন্তন্ন খেতে যাবে না, এই গোটা বিষয়টা যদি আমরা ধীরে ধীরে ব্যাখ্যা করতে চাই সোশিও ইকোনমিক কারণ দিয়ে এবং সোশিওলজিক্যাল কারণ দিয়ে, আমার কেন জানি না সবসময়তেই মনে হয়েছে
ঠিক এইরকম অসহিষ্ণুতার একটা অন্যতম কারণ হচ্ছে কমিউনিস্ট পার্টি লোকেরা মনে করতো শ্রেণী শত্রু, শত্রু মানে শ্রেণী শত্রুকে নিধন করা যায়, নকশাল আমলে বলুন, কমিউনিস্ট পার্টি শাসনকালে বলুন। এবং এই যে আজকে যারা তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফাইল আমরা দেখতে পাই এসছে, তাদের একটা বড় সেকশন কিন্তু ওই সিপিএম এর লিগাসি থেকেই এসছে, তারা ঢুকেছে, বিজেপিতেও ঢুকেছে। ফলে লোকের মধ্যে একটা অসহিষ্ণুতা, এবং এরা আরো জাগ্রত করেছে। বিজেপি একটা ফ্যাসিস্ট পার্টি, তারা কখনোই মনে করে না। তৃণমূল একটা পুরো ডিক্টেটরশিপের অধীনে চলে, তারা উপর থেকে বলে দেওয়া হয়, থানার ওসিরা গিয়ে লোকাল নেতাদের ফোন করে যে আমাদের কথা না শুনলে তোমাকে গাঁজা কেস দেওয়া হবে। এই হয়ে যে সমাজটা একেবারে গলে পচে গেছে। প্লাস হচ্ছে তার মধ্যে এই বিজেপির লোকেরা সবসময় কিছু সেন্ট্রাল সিকিউরিটি নিয়ে ঘুরছে মানুষের ওপরে, যেন উপর থেকে প্যারাসুট করে নামলো, চারটে সেন্ট্রাল সিকিউরিটি ঘিরে ধরলো, এবার তুমি লোকের কাছে দান খয়রাতি করছো। এইটা নরেন্দ্র মোদী অ্যান্ড অমিত শাহ যে ট্র্যাডিশন তারা শিখিয়ে, যে যোগীও ঠিক একইভাবে চলে, লোকের বাড়ি বুলডোজার ভাঙানোর আগে তারা একেবারে সেন্ট্রাল সিকিউরিটি দিয়ে চলে। সেইখানে এইটা হতে কিন্তু বাধ্য। এটা এই রাজনীতি থেকে মুক্তি কতটা পাবো না পাবো, এটা হতে বাধ্য। বিজেপি সাধারণ কর্মীরা, সাধারণ সদস্যরা, সমর্থকরা সেন্টার সবসময় একটা প্রোটেক্টিভ অংশের দ্বারা তারা চলছে। সে অভিজিৎ গাঙ্গুলি হোক, শুভেন্দু অধিকারী হোক, আর চারানার ওই শঙ্কু পণ্ডাই হোক। ফলে এই অবস্থার হাত থেকে মুক্তি কিন্তু নেই। যেখানে পাবলিক পারবে রেগে যাবে, তাদেরকে ধরে মারবে, আর যেখানে পাবলিক পারবে না, তারা তৃণমূলে সংগঠিত হোক অসংগঠিত হোক। আমারই অনেক সময় রাগ হয়ে যায়, প্রেস ক্লাবের মধ্যে চারানার নেতা প্রেস কনফারেন্স করে, 20 জন সেন্ট্রাল সিকিউরিটি ফোর্স প্রেস ক্লাবের মধ্যে বন্দুক ধরে দাঁড়িয়ে থাকে। এটা তো লোকের মানে স্বাভাবিকভাবে প্রবৃত্তিগতভাবে মনে হয় যেন ওই ফোর্সটাকে দিয়ে তারা ভয় দেখাচ্ছে। কালকে যেটা ছিল, ফোর্সে কম হয়ে গেছিল, লোকজন তাদেরকে যেভাবে ধাক্কা মেরে তোলার পরে করেছে, এবং শঙ্কর ঘোষ সেইটা খুব ভালো জানে কি করতে হয়, এবং সত্যি সত্যিই তার আঘাত লেগেছিল, সেইটা সে দেখিয়েছে। এটা হওয়ার যা হওয়ার হয়েছে। এবং বাস্তব ঘটনা, গোটা রাজ্যের বেশিরভাগ ক্ষেত্রে নিচু লেভেল বিজেপির কোথাও কিছু নেই। যেখানে তাদের জনপ্রতিনিধি আছে সেখানেও তারা নেই, আর যেখানে জনপ্রতিনিধি নেই সেখানেও তারা নেই। একেবারে ওপর থেকে পলিটিক্স করার ফলে এই প্রবণতাটা আরো বেশি পরিমাণে বাড়ছে।